এবং কাল শুরু ডিপিএল এর সুপার লিগ রাউন্ড। মিরপুরে প্রস্তুতি সারল দুই জায়ান্ট আবাহনী ও প্রাইম ব্যাংক। অনুশীলনে নেমেছে আসরের চমক শাইনপুকুর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবারে ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কাল মাঠে গড়াবে ডিপিএল এর সুপার লিগ রাউন্ড। একই দিনে 3 ভেন্যুতে লড়বে 6 দল। আর তীব্র গরমের জন্য প্রতি ম্যাচের পর থাকছে 2 দিন করে বিশ্রাম। এছাড়া আগামী 24 এপ্রিল থেকে শুরু রেলিগেশন রাউন্ড। ম্যাচের পর 2 দিন করে বিশ্রাম পাচ্ছে রেলিগেশন লিগের দলগুলো। ডিপিএল এর লিগ পর্ব শেষ, এখন অপেক্ষা সুপার লিগের। শিরোপার দৌড়ে এগিয়ে আবাহনী, তাদের রুখতে চেষ্টা থাকবে শাইনপুকুর ও মোহামেডানের। এছাড়া সুপার 6-এ জায়গা করে নিয়েছে শেখ জামাল, প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। শীর্ষ 6 দলের লড়াইয়ের সূচি প্রকাশ করেছে বিসিবি। আমরা 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখে। এবারের আসরে রয়েছে বিতর্ক, ঘটেছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রয়েছে ক্লাবগুলোর, এমনকি মাঠি বাগবিতণ্ডার ঘটনাও রয়েছে। বিতর্ক রয়েছে মুগ্ধর সাবস্টিটিউট কাণ্ড নিয়েও, দলগুলোর ফ্যাসিলিটিস নিয়েও বিস্তর অভিযোগ। এত সব ইস্যু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি সিসিডিএম চেয়ারম্যান। এরকম কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি যেটা এক্সিকিউশনেবল বা অ্যাকশন নেওয়ার মতো, এরকম কোনো রিপোর্ট এখনো আসে। আম্পায়ারিংয়ে 2-1টা ছোটোখাটো মিস্টেক তো হবেই, সবাই তো মানুষ। আমাদের টপ লেভেলের যে আম্পায়ারগুলো আছে সবাইকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি। 1-2টা ভুল যে হয় না তা না, তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। সামনের দিকে যে বেস্ট অ্যাভেলেবল আম্পায়ারগুলো সুপার লিগে তারা দেয়। আসলে প্রবলেম হচ্ছে এই যে সাব বা কনকাশনের রুলগুলো অনেক টিম ম্যানেজার বা স্টাফরাই ঠিক মতো জানে না। সো তারা তো এটা তো পুরোটাই হচ্ছে ম্যাচ রেফারির ব্যাপার। সো তারা গিয়ে যদি কোয়েরিটা করে, তারা নিশ্চয়ই তাদেরটা ক্ল্যারিফিকেশন পেয়ে যাওয়া উচিত। রেলিগেশনে পড়েছে 3 দল, যার মধ্যে 2024-25 ডিপিএল এ খেলার সুযোগ পাবে 1 দল। এদিন সিদ্ধান্ত এসেছে সেই ম্যাচগুলো নিয়েও। রেলিগেশনটা আমরা করব হচ্ছে, যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে, 23 তারিখে আমরা একটা রিজার্ভের মতো থাকবে যদি ওই দিন খেলা শিফট করতে হয়। সো 24 তারিখে রেলিগেশনটা শুরু হবে, বাট একইভাবে বডিলি ওইটা শিডিউলও হবে। রেলিগেশন তো 1টা করে ম্যাচ হবে, আর সুপার লিগে তো 3টা করে ম্যাচ একই দিনে হবে। এবারের আসরে রেলিগেশনে পড়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ডিপিএল দলগুলোর সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাব্বির, ডিপিএল এর প্রথম পর্ব শেষেই আসলে শিরোপার দৌড়ে আবাহনী অনেকটাই এগিয়ে গিয়েছে, এবং যদি বলি আমি যে একতরফা এইবারের টুর্নামেন্টটি হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর হাতেই এই শিরোপা যে উঠতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। কারণ আবাহনীকে এখন পর্যন্ত 11 ম্যাচে কোনো দলই হারাতে পারেনি। 11 ম্যাচে 11 জয় নিয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে, এবং সুপার লিগে আসলে 2টি জয় পেলেই তাদের শিরোপাটা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যাবে। সব থেকে কাছাকাছি যে দলটি রয়েছে শাইনপুকুর, সেই শাইনপুকুরকে আমরা দেখেছি আজ মিরপুরে হোম অফ ক্রিকেট একটা লম্বা সময় ঘাম ঝরিয়েছে। তারুণ্য নির্ভর একটা দল গড়ে তারা আসলে তেমনটা আলোচনায় ছিল না, তবে শেষ পর্যন্ত সেই দলটাই এখন টেবিলের 2 নম্বরে রয়েছে। এবং তালহা জুবাইরের যে শিশুরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত শিরোপার যে প্রত্যাশাটা রয়েছে তা কিন্তু ছেড়ে দিতে চাচ্ছে না, এবং শেষ পর্যন্ত লড়ে যেতে চাচ্ছে। এবং এই মিরপুরের হোম অফ ক্রিকেটে আগামীকালকে আবাহনী এবং প্রাইম ব্যাংকের একটা হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে। সেখানে আবাহনী যদি প্রথমবারের মতন এবার ডিপিএলে হেরে যায়, তাহলে শাইনপুকুরের জন্য আরেকটু সম্ভাবনা বাড়বে। তবে শাইনপুকুরকেও আসলে নিজেদের কাজটা করতে হবে। সেক্ষেত্রে বিকেএসপি 3 নম্বর মাঠে তাদের যে নিজেদের ম্যাচটি রয়েছে, সেই ম্যাচেও তাদেরকে আসলে জয় তুলে নিতে হবে। যদিও বা শেখ জামালের বিপক্ষে সেই ম্যাচে জয় তুলে নিতে হলে দারুণ কিছু করে দেখাতে হবে। তবে শেখ জামাল শেষ ম্যাচে আসলে যেভাবে হেরেছে, তাতে শাইনপুকুর বিকেএসপি সেই ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামবে বলে প্রত্যাশা করা যায়। কারণ শেখ জামালের সবথেকে বড় তারকা দলের যিনি সাকিব আল হাসান, তিনি কালকের ম্যাচেও খেলবেন না। আমরা যতটুকু জেনেছি 24 তারিখ তিনি বাংলাদেশে ফিরবেন, এবং তারপরে হয়তো সুপার লিগের শেষ দিক নাগাদ মিস্টার 75-কে দেখা যেতে পারে, তবে তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে আবাহনীর জন্য আজকে একটা লম্বা অনুশীলন সেশন আমরা দেখেছি মিরপুর হোম অফ ক্রিকেটে। যদিও বা তারা টেবিল টপার এবং টুর্নামেন্টে তাদের হাতে অনেকটাই চলে গেছে এখন পর্যন্ত, তারপরেও তারা কিন্তু অনুশীলনে কোনো প্রকার ছাড় দিতে চাচ্ছে না। অন্যদিকে প্রাইম ব্যাংক, যারা কিনা এই মিরপুর হোম অফ ক্রিকেটে আবাহনীর বিপক্ষে খেলতে নামবে, সেই প্রাইম ব্যাংককেও আমরা দেখেছি যেটা লম্বা সময় বেশ সিরিয়াস অনুশীলন করেছে। তবে দলটির সঙ্গে একত্রে অনুশীলন করেননি দলটির সবথেকে সিনিয়র 2 ক্যাম্পেইনার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তাদেরকে ইনডোরে দেখা গেছে যে আলাদাভাবে নিজেদের ব্যাটিং অনুশীলন ঝালিয়ে নেওয়ার। যদিও
যদিওবা টিমের পক্ষ থেকে জানানো হয়নি যে কেন এই দুই সিনিয়র ক্যাম্পেইনার দলের সঙ্গে অনুশীলন করেনি। তবে হোম অফ ক্রিকেটে যে ইনডোর ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সেখানে আসলে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে আমরা দেখেছি যে তারা ব্যাটিং অনুশীলন করেছেন। অন্যদিকে শেখ জামালকে আমরা দেখেছি, শেখ জামালের কোচ সহ সবাই পুরো টিমের যে সদস্যরা রয়েছে সবাই কিন্তু আজ এই হোম অফ ক্রিকেটে অনুশীলন সেরেছে। যদিওবা তাদেরকে আমরা সাম্প্রতিক সময় দেখেছি তাদের যে নিজস্ব হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় সেখানে আমরা দেখেছি তারা অনুশীলন করে। তবে হোম অফ ক্রিকেটে আজকে এই যে ম্যাচের আগের দিন অর্থাৎ কালকে তাদের যে ম্যাচ রয়েছে তার আগে কিন্তু তাদেরকে দেখেছি আমরা এই হোম অফ ক্রিকেটের যে একাডেমি মাঠ রয়েছে সেখানে অনুশীলন সারতে। এছাড়াও আরও একটি ম্যাচ রয়েছে ফতুল্লায় মোহামেডান যেখানে মাঠে নামবে। সব মিলিয়ে আগামীকালকে আসলে ডিপিএল এর জন্য একটা ব্যস্ত সূচি অপেক্ষা করছে আমার কাছে। হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত ডিপিএল নিয়ে এই ছিল সব শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনছে দামাল মেয়েরা। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন শেখ হাসিনা। এ সময় দেশীয় খেলার ওপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। খেলা দেখে বোঝার উপায় নেই, এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী। অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না। বালক আর বালিকা দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় 22,22,000-এর বেশি খুদে ফুটবলার। শনিবার বিকেলে বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে খুদে এই খেলোয়াড়দের চূড়ান্ত পর্বের খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান। আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা। প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী বলেন, খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনবে, যার নজির ইতিমধ্যেই দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। পরে বঙ্গমাতা গোল্ড কাপ জয়ী বিজয়ী দল লালমনিরহাটের টেপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফুটবলে মোহামেডানের কাছে 8-0 গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দাপুটে জয়ে এবারের লিগের সবচেয়ে বড় জয় রেকর্ড গড়ল সাদা কালোরা। হ্যাটট্রিক সহ একাই 5 গোল করেছেন সুলেমান দিয়াবাতে। এদিকে রাজশাহীতে ফোর্টিসের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 12 ম্যাচ শেষে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্কার ব্রুজনের দল। সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 2-এ আছে মোহামেডান। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, তবে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দাবদাহের রেশ হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাদার্স ইউনিয়নের ফুটবলাররা। মোহামেডানের আগুনে পুড়ে ছাই হয়েছে ঐতিহ্যের কঙ্কাল হয়ে থাকা গোপীবাগের দলটি। এবারের লিগে একমাত্র অপরাজিত দল মোহামেডান। ব্রাদার্সের বিপক্ষে শুরুটা দাপুটে হলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে 34 মিনিট পর্যন্ত। গোল উৎসবে শুরু করেন শাহরিয়ার ইমন। 43 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। তখনও ভুলেও ব্রাদার্স টের পায়নি মালির এই ফুটবলার কতটা বিপজ্জনক হবেন তাদের জন্য। প্রথমার্ধের যোগ করার সময় আবারও জ্বলে ওঠেন দিয়াবাতে। জোড়া গোলে দলকে এগিয়ে দেন 3-0 ব্যবধানে। 69 মিনিটে হ্যাটট্রিকের আনন্দে মাতেন দিয়াবাতে। এর 3 মিনিট পর করেন আরও এক গোল। অসহায় ব্রাদার্স গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না। দিয়াবাতে ঝড়ের মাঝেই 75 মিনিটে গোল করেন স্থানীয় ফরওয়ার্ড জুয়েল মিয়া।
ব্যবধান 6-0 হলেও গোলের ক্ষুধা মেটেনি মোহামেডানের। 87 মিনিটে চমৎকার হেডে সাদা কালোদের হয়ে আরও এক গোল করেন নাইজেরিয়ান ফরওয়ার্ড ইমানুয়েল টনি। 89 মিনিটে ব্রাদার্সের জালে নিজের পঞ্চম ও দলের হয়ে অষ্টম গোল করে গোবিবাগের দলটিকে দুঃখের সাগরে ভাসান সেই সুলেমান। চলমান লিগে এক ম্যাচে কোনো খেলোয়াড়ের 5 গোল এই প্রথম, সেই সঙ্গে 13 গোল নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও সুলেমান দিয়াবাতে। এবারের লিগে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে গেল 30 মার্চ ব্রাদার্স ইউনিয়নকে 7-1 গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। তবে ময়মনসিংহের মতো ঝড় ওঠেনি রাজশাহীতে। ফর্টিসের বিপক্ষে খুব একটা ঝলক দেখাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বসুন্ধরার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন 24 মিনিটে ব্রাজিলিয়ান তারকা মিগেল। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস। আরেক ম্যাচে মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনী 2-1 গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা। ফেডারেশনের নির্ধারণ করা দিনে খেলতে চায় না দুই ক্লাব মেরিনার ইয়াংস ও আবাহনী। খেলোয়াড় সংকটের কথা বলে ফেডারেশনকে ম্যাচ পেছানোর জন্য চিঠি দিয়েছে ক্লাব দুটি। এদিকে দুই ক্লাবের চিঠি পর্যালোচনা করে ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ। একের পর এক বিতর্কের সঙ্গী এবারের প্রিমিয়ার হকি লিগ। টুর্নামেন্টের শুরু থেকেই ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলোর সমন্বয়হীনতা, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, মাঠে খেলোয়াড়দের মারামারি কি ঘটেনি এবারের লিগে। আর আবাহনী মোহামেডানের শিরোপা নির্ধারণী ম্যাচ দেশের হকির ইতিহাসে লজ্জার এক নজির হয়ে থাকবে চিরকাল। লিডে থেকেও আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে মোহামেডান মাঠ ছাড়ায় জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে। মোহামেডান হারায় শীর্ষ দুদল আবাহনী ও মেরিনার ইয়াংসের পয়েন্ট সমান হওয়ায় লিগের বায়োলজি অনুযায়ী প্লে অফ খেলার জন্য দুই ক্লাবকে চিঠি দেয় ফেডারেশন। সেখানেও হয়েছে সমন্বয়হীনতা। খেলোয়াড় সংকটের কারণ দেখিয়ে ফেডারেশনের নির্ধারণ করা দিনে না খেলার জন্য পাল্টা চিঠি দেয় মেরিনার ও আবাহনী। দেশের বাইরে বিমান বাহিনীর খেলা থাকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ক্লাব দুটি। তবে খেলোয়াড়রা ফিরলে প্লে অফ খেলতে আপত্তি নেই তাদের। আমাদের টিমে মেইন আমাদের দুজন গোলকিপার বিমান বাহিনীর এবং দুজন ফিল্ড প্লেয়ার রয়েছে, তারা আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। এই চারজন চলে না থাকলে আসলে আমাদের পক্ষে তো ম্যাচ খেলা সম্ভব না এই মুহূর্তে। বাংলাদেশ বিমান বাহিনীর যে টিমটা গেছে সেটা না আসার আগ পর্যন্ত কোনো সুযোগই নেই। সেটা আসারও তো প্রায় মনে হয় 10 দিন, মিনিমাম 10 দিন লাগবে। হ্যাঁ, তারপরে দিয়ে লোকাল প্লেয়ারদের যে ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া আবার সেটা জয়েন করা কিছুটা মুশকিলই ব্যাপার। এদিকে আবাহনী ও মেরিনার ইয়াংসের চিঠি পর্যালোচনা করে শিরোপা নির্ধারণী ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আর লিগ চলাকালীন বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর জন্য দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার কথা জানান মমিনুল হক সাইদ। ক্লাব যখন অনীহা প্রকাশ করবে তখন তো আসলে আমাদের কাছে সেই ধরনের বাধ্যকতা নাই, আমাদের বাইলেও যে সেই জিনিসটা নেই যে ক্লাব অনীহা প্রকাশ করলে আমরা কি করতে পারি। এইখানে আমাদের মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এগুলো আননেসেসারি বিষয়গুলোকে নিয়ে যারা এই খেলাটুকে সুন্দর খেলাটুকুকে নষ্ট করার জন্য যারা কথা বলে যারা যে সকল কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন গ্রহণ করব। ভবিষ্যতে হকি লিগকে বিতর্কমুক্ত করতে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে ফেডারেশনের সংশ্লিষ্টদের ক্লাবের টেন্টে না থাকা ও ম্যাচের প্রভাব বিস্তার যেন না করতে পারে সেই পদক্ষেপ নিতে যাচ্ছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। আইসিসি অনুমোদিত বাংলাদেশি ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস পৌঁছে গেছে সিলেটে। চট্টগ্রামের পর চায়ের রাজ্যে উদ্বোধন করা হলো এমকেএস এর নতুন শোরুম। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের প্রতিষ্ঠান এমকেএস সম্প্রতি আইসিসি থেকে আন্তর্জাতিক ব্যাট তৈরির অনুমোদন পেয়ে ঢাকায় গ্র্যান্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর সারা দেশে অরিজিনাল ব্যাট পৌঁছে দিতে বিভিন্ন বিভাগীয় শহরে শোরুম চালু করে তারা। ঢাকার পর এবার চট্টগ্রাম হয়ে এবার সিলেটেও শুরু হলো যাত্রা। এমকেএস এখনও টেপ টেনিস ব্যাট বাজারে না আনলেও প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা করছেন বলে জানান ইমরুল। খুব শীঘ্রই আমাদের ব্যাট মার্কেটে আসবে, কারণ আমরা প্রপার ওয়েতে প্রসেসিং করে ব্যাটটা মার্কেটে নিয়ে আসার প্ল্যান করছি। ম্যানুফ্যাকচারিংটা আমাদের দেশে হচ্ছে একই প্রসেসিংয়ে, একই সিস্টেমে, সব কিছু একই রকম। বাংলাদেশ ভালো করবে ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ চাইবো ওয়ার্ল্ড কাপ জিতে আসুক। ঢাকাতে যখন আমাদের গ্র্যান্ড ওপেনিং হয়েছিল এমকেএস এর, আলহামদুলিল্লাহ তারপরে আস্তে আস্তে আমরা
চিটাগংয়ে দিয়েছি, তারপরে চিটাগংয়ের পরে আমাদের এখন এই যে সিলেটে দেওয়া হচ্ছে। ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা এমন একটা ইভেন্ট, এখানে পারফর্ম করলে ভালো খেললে অনেক কিছু ডিপেন্ড করে। এবার বিপিএল খেলেছি, আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে। সো আশা করি যে যদি সুযোগ পাই অবশ্যই ব্যাটে বলে দুটোই কন্ট্রিবিউট করার চেষ্টা করব। সিলেট ৩ আসনের ৩ উপজেলার ১৯ ইউনিয়নে হচ্ছে মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক। স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি অর্থায়নে এটি বাস্তবায়িত হবে। ক্রীড়া সংগঠকরা বলছেন এই ধরনের উদ্যোগ বিরল। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। নতুন জায়গা পেয়ে শিশুরা প্রাণ খুলে খেলার আনন্দে মেতে উঠেছে। শিশুদের এমন আনন্দ যোগান দিতে এবং খেলোয়াড় তৈরিতে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নে ১৯টি খেলার মাঠ ও শিশু পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের আগামী প্রজন্মের এটি বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য সিলেট ৩ করার জন্য আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি। এক একটি খেলার মাঠ ১.৫ থেকে ৩ একর জায়গা জুড়ে হচ্ছে। প্রতিটি পার্ক হবে ২০ শতক জায়গার মধ্যে। এর বাইরে প্রতিটি উপজেলায় আরও একটি করে মোট ৩টি শেখ রাসেল শিশু পার্ক নির্মিত হবে। সবকটি স্থাপনাই খাস জমিতে হচ্ছে। তবে দুটি স্থাপনার জায়গা স্থানীয় দুজন ব্যক্তি দান করেছেন। সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্যদের নামে খেলার মাঠের নামকরণ করা হয়েছে। এই আসনে যারা প্রয়াত এমপি ছিলেন বা ইভেন যারা জীবিত ছিলেন, আগে এমপি ছিলেন, ওনাদের নামে নামকরণ করে দিচ্ছি। স্থানীয় সংসদ সদস্যের এমন উদ্যোগকে বিরল ঘটনা উল্লেখ করে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এমন উদ্যোগ সুফল বয়ে আনবে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। ১৯টা ইউনিয়নে ১৯টা স্টেডিয়াম করে দিবেন, এটা বিরল ঘটনা বাংলাদেশে। আমি বলব মাঠ যেখানে খেলোয়াড় অবশ্যই বাইরে আসবে। আমার পক্ষে যত ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা করে যাব। এক একটি স্টেডিয়াম নির্মাণে বাজেট ধরা হয়েছে ১ কোটি টাকা। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কাবিখা কর্মসূচির আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন সকলে। সিলেটের বালাগঞ্জের অ্যাডভোকেট লুৎফুর রহমান খেলার মাঠ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে আইজিপি কাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিজয়ী হয়েছে পুলিশ স্টাফ কলেজ। আইজিপি কাপ ক্রিকেটে পুলিশের 23টি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে খুলনা রেঞ্জকে 3 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ স্টাফ কলেজ। 108 রানের টার্গেটে খেলতে নেমে 7 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। এই নিয়ে পরপর 3 বার পুলিশ স্টাফ কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পুলিশ। এর ফলে তারা প্রথম বিভাগ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে। আবারও আইপিএলের খবর। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কায়রন পোলার্ডকে ম্যাচ ফিয়ের 20% জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ডাগআউট থেকে সূর্যকুমার যাদবকে ডিআরএস নিতে বলেছিলেন পোলার্ড ও ডেভিড। এতে আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হওয়ার অপরাধে এই শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পরে দুজনই এই অপরাধ স্বীকার করেছেন এবং আম্পায়ারের সিদ্ধান্তকে, ম্যাচ রেফারির সিদ্ধান্তকে গ্রহণ করেছেন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমান। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।